ডিয়ার লিসেনার্স, আমি স্বাধীন। আজ একটি চমৎকার ভৌতিক ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ভূতের কাহিনীতে পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে সিদ্দিক জিদান। তার ভাষ্যতে শোনাচ্ছি। এই ঘটনার সময় আমি ক্লাস 10-এ পড়ি। তখন পরীক্ষার সময় ঘনিয়ে এসেছিল, অথচ পড়াশোনার অবস্থাটা অনেকটা নাজুক। বাধ্য হয়ে প্রাইভেট পড়তে শুরু করি। সন্ধ্যা 7টা থেকে শুরু, দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। এক কথায় বলা যায় যাতায়াতের পথটা ছিল বেশ অস্বস্তিকর। পথটা গিয়েছে একটা পুরনো শ্মশানের ঠিক পাশ দিয়ে। শ্মশানের পাশে দাঁড়িয়েছিল পুরনো একটি বট ও তেঁতুল গাছ। গাছ দুটি এমন ভাবে জড়াজড়ি করে দাঁড়িয়েছিল যেন যুগ যুগ ধরে কোনো অদৃশ্য বন্ধনে বাঁধা তারা। লোকমুখে শোনা যেত দিনের আলোতেও নাকি অনেকে এই রাস্তা এড়িয়ে চলেন। প্রথম কিছুদিন আব্বা আমাকে পৌঁছে দিতেন, পরে আমাকে একটি সাইকেল কিনে দেওয়া হয়, আর আমি একা একাই যাওয়া শুরু করি। যাওয়ার সময় নানু একটি পুরানো কথা শোনালেন, লোহার জিনিস সাথে রাখলে নাকি খারাপ কিছু সামনে আসে না। সেই থেকে সাইকেলের হ্যান্ডেলের নিচে একটা ছোট লোহার টুকরা বেঁধে রাখতাম। শুরু থেকেই লক্ষ্য করতাম শ্মশানের ওই বট তেঁতুল গাছের কাছে গেলে একটু অদ্ভুত কান্নার মতো শব্দ ভেসে আসত। ছোট বাচ্চার মতো করুণ আর শীতল সেই কান্না, যেন কোথা থেকে খুব গভীর বেদনার সুর ভেসে আসছে। প্রথম কয়েকটা দিন গায়ে কাঁটা দিয়ে উঠত। টর্চ জ্বালিয়ে চোখ বন্ধ করে দ্রুত পেরিয়ে যেতাম ওই জায়গাটুকু। কিন্তু অদ্ভুতভাবে ধীরে ধীরে কান্নাটা যেন স্বাভাবিক হয়ে গেল প্রতিদিন শুনতে শুনতে। প্রতিদিন উপেক্ষা করি, কিন্তু সেই রাতটি ছিল অন্যরকম। প্রাইভেট শেষ করে সাইকেলে করে ফিরছিলাম। তখন রাত প্রায় 9:45। শ্মশানের কাছাকাছি আসতেই প্রতিদিনের মতো কান্না নয়, আজ একটা বাচ্চার খিলখিল হাসির আওয়াজ এলো কানে। ঠান্ডা হাওয়া বইছিল, গাছের পাতা নেড়ে উঠছিল, আর তার মধ্যেই হাসির শব্দ। কেমন যেন গা ছমছমে, রহস্যময় সুন্দর, অথচ অদ্ভুতভাবে অশুভ। আমি থমকে দাঁড়ালাম। মনে একটা প্রশ্নের উদয় হলো, আজ কান্নার বদলে হাসি কেন? সাইকেলটা গাছের পাশে দাঁড় করিয়ে নেমে পড়লাম। ভেতরের কৌতূহলটা যেন এক অদৃশ্য শক্তির মতো আমাকে টেনে নিয়ে যাচ্ছে শ্মশানের ভেতর। সাইকেলের টর্চটা হাতে নিয়ে এগোতে থাকলাম। হাসির আওয়াজটা ধীরে ধীরে তেঁতুল গাছের তলায় স্পষ্ট হয়ে উঠল, আর তখনই আমি তাকিয়ে দেখি একটা ছোট মেয়ে, বয়স হবে 6 অথবা 7, গাছের তলায় একা একা বসে আছে। প্রথমে মনে হলো কেউ এখনো খেলা করছিল, কিন্তু কাছে যেতে না যেতেই একটা ভয়ানক পচা গন্ধ এলো। টর্চের আলো মেয়ে শিশুটির শরীরের উপর পড়তেই আমার গলা শুকিয়ে গেল। তার শরীরে রক্ত আর মাটি লেগে আছে। মুখে কোনো মাংস নেই, চোখ দুটো রক্ত জবার মতো লাল, নাক দিয়ে গড়িয়ে পড়ছে ঘন রক্ত। সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল গলা, চওড়া কাটা দাগ, এখনো পচা রক্ত গড়িয়ে পড়ছে, আর সেখানে অসংখ্য পোকা কিলবিল করছে। কিছুটা যেন কণ্ঠনালীতেও ঢুকে গেছে। আমি আর সামনে এগোতে পারিনি। হঠাৎ সে মেয়েটি আমার দিকে তাকালো এবং একটা বিদঘুটে হাসি দিয়ে এক পলকে আমার চোখের ঠিক 1-2 ফুট সামনে এসে দাঁড়ালো। তারপর আর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরেছিল একদিন পর আমাদের বাসায়। আব্বা বলেছিলেন, রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এক রিকশাওয়ালা আমাকে চিনে বাসায় দিয়ে গেছে। শরীরটা দুর্বল ছিল, মাথায় হালকা ব্যথা, কিন্তু সত্যিকারের যন্ত্রণা শুরু হয় এরপর। তখন থেকে রাতে ঘুমোতে পারতাম না। চোখ বন্ধ করলেই সেই মেয়েটির বিকৃত মুখ আর কাটা গলা চোখে ভাসত। খাওয়া বন্ধ হয়ে যায়, শরীর
ভেঙে পড়ে। আব্বা এক পরিচিত হুজুর নিয়ে এলেন। হুজুর ঝাড়ফুঁক শুরু করলেন, আর প্রথম দিনই যা জানলাম সেটা আমার শরীর ঠান্ডা করে দিয়েছিল। মেয়েটির নাম ছিল ঋত্বিকা। তার পরিবার ছিল ব্রাহ্মণ। এক রাতে ঝগড়ার সময় রাগে ক্ষোভে পাগল হয়ে বাবার হাতে ছোঁড়ার আঘাতে আহত হয় সে। কিন্তু মেয়েটি মারা গিয়েছে ভেবে লোকলজ্জার ভয়ে অতটা যাচাই বাছাই না করে তাড়াহুড়ো করে পরিবারের লোকজন তাকে জীবন্তই পুড়িয়ে ফেলে ওই শ্মশানে। তাই এখনো তার আত্মা সেই গাছের তলায় ফিরে আসে। প্রথমে কাঁদে, তারপর হেসে ওঠে। যদি কেউ তার কান্না বা হাসির প্রতি সাড়া দেয়, তখন সে তার কাছে ছুটে আসে, আর তাকে দেখে ফেললেই তার অভিশপ্ত দৃষ্টির শিকার হতে হয়। প্রায় মাসখানেক সময় লেগেছিল পুরোপুরি স্বাভাবিক হতে। পরে অবশ্য সরকারিভাবে ওই গাছগুলো কেটে ফেলা হয়, রাস্তা পাকা করা হয়, লাইট বসানো হয়। এলাকার মানুষ এখন বেশ স্বাভাবিকভাবে যাতায়াত করেন। আর আমি এখনো গভীর রাতে চোখ বন্ধ করলে টের পাই টর্চের আলোয় আমার দিকে তাকিয়ে থাকা সেই গলাকাটা মুখটা যেন আমার চোখে মাত্র 1-2 ফুট দূরে দাঁড়িয়ে।